নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই যে তারা ফ্যাসিবাদের দোসর তাদেরকে সংলাপে আহ্বান করে নাই। আওয়ামী লীগের কোনো নেতা আগামী নির্বাচনে স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করার সুযোগ নাই। সেনাবাহিনীর প্রতি আমাদের আহ্বান থাকবে, অন্যান্য বাহিনীর প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনারা গণ অভ্যুত্থানের পক্ষে অতীতে যেভাবে ছিলেন, আগামী নির্বাচন যাতে সুষ্ঠু হয়, সেই সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেওয়ার লক্ষ্যে জনগণের পাশে থাকুন, জনগণের সাথে থাকুন। বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দরকার। আজকে রায় দেওয়া হয়েছে যে আবারও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে। শেখ হাসিনা যেভাবে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছিল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি বাংলাদেশে বহাল থাকতো, তাহলে কি হাসিনা 18 সালের এই ধরনের নিশিরাতের নির্বাচন করতে পারত? 24 সালের ডামি নির্বাচন করতে পারত? 14 সালের একতরফা নির্বাচন করতে পারত না। হাসিনা বুঝেছিল বাংলাদেশে যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকে, সেক্ষেত্রে কোনোভাবেই আমি ফ্যাসিস্ট হতে পারবো না এবং ক্ষমতাকে দখল করে রাখতে পারবো না। এজন্য সে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচনে এসে ক্ষমতায় গিয়ে আবার সেই ব্যবস্থা সে বাতিল করে দিল, জনগণের সাথে প্রহসন করলো, মুনাফিকি করলো। কিন্তু জনগণের সাথে মুনাফিকি করলে মাপ পাওয়া যায় না। হাসিনা যে ফাঁদ সৃষ্টি করেছিল, সেই ফাঁদে সে আটকা পড়েছে, বাংলাদেশে পর্যন্ত থাকতে পারে নাই। সুতরাং আগামীতে যে বা যাহারা ক্ষমতায় আসবে বা যারা ক্ষমতায় আসতে ইচ্ছুক, তাদের সবার প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, বাংলাদেশকে আমরা সবাই মিলে এমনভাবে গঠন করব যাতে করে বাংলাদেশে আর কখনোই ফ্যাসিবাদী ব্যবস্থা ফিরে না আসে। বাংলাদেশে ফ্যাসিস্ট হয়ে অতীতে কেউই টিকতে পারে নাই, সুতরাং ভবিষ্যতেও কেউ বাংলাদেশে ফ্যাসিস্ট হয়ে টিকতে পারবেন ইনশাআল্লাহ। আমি আমাদের সেনাবাহিনীর সাবেক কর্মকর্তাবৃন্দ যারা আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছে, আমাদের সাইদ ভাই, তিনি যেটি বললেন যে তিনি আসলে চাকরিচ্যুত হয়েছেন। জেনারেল আজিজের বিরুদ্ধে কথা বলেছিলেন, তার ভাই ছাত্রদলের নেতা ছিল। এই যে পারিবারিক কারণে, মানে ভাই কি রাজনীতি করে, এই কারণে তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এর মাধ্যমে আসলে ক্ষতিটা কার হয়েছে? ক্ষতিটা সেনাবাহিনীর হয়েছে। সেনাবাহিনীর একজন সদস্য আর একজন সদস্যকে চাকরিচ্যুত করেছে। এটা সেনাবাহিনীর ভাবমূর্তির জন্য ভালো কিছু নয়। সুতরাং ভবিষ্যতেও যাতে এই ধরনের ঘটনা না ঘটে, আমার পরিবারের একজন সদস্য, আমি সরকারি চাকরি করতে পারি, আমি যে কোনো চাকরি করতে পারি, কিন্তু আমার পরিবারের একজন সদস্য একটি দলকে সমর্থন করে, একটি দলের নেতা, এই কারণে তাকে সরিয়ে দেওয়া হবে, এটি আমি কোনোভাবেই মানতে পারি না। আগামীর বাংলাদেশ আমরা এমনভাবে গঠন করতে চাই যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, রাজনীতি করার স্বাধীনতা থাকবে এবং এইভাবে হয়রানি করা যাবে না। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমরা দেখেছি যে ছাত্রলীগ এবং আওয়ামী পরিবারের না হলে এনএসআই, ডিজিএফআই এবং অন্যান্য বাহিনীতে পুলিশের এসআই, এগুলোতে চাকরি হয়নি। তো আমরা কি চাই যে আগামীতেও এই ধরনের ব্যবস্থা বাংলাদেশে আসুক, ফিরে আসুক? আমরা চাই না। আমরা মনে করি যে বাংলাদেশে যার যোগ্যতা আছে, তিনি যে পরিবারেরই হন না কেন, যে আদর্শেরই হন না কেন, তাকে চাকরি দিতে হবে এবং চাকরির ক্ষেত্রে একমাত্র প্রাধান্য দিতে হবে মেধাকে। অন্য কোনো বিষয়ে যদি আমরা প্রাধান্য দিই, সেক্ষেত্রে আমরা আগামীর নতুন বাংলাদেশ গঠনের যে স্বপ্ন দেখছি, সেই বাংলাদেশ আমরা গঠন করতে পারবো না। সর্বশেষ বলবো, আপনারা দেখেছেন সাংবাদিক ভাইরা, গতকাল নির্বাচন কমিশনের পক্ষ থেকে দলগুলোর সাথে বৈঠক সম্পূর্ণ করা হয়েছে। আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার, সিনিয়র সচিব মহোদয়, তাদের কাছে আমরা স্মারকলিপি দিয়েছিলাম কোনোভাবেই যাতে এই সংলাপে জাতীয় পার্টির 14 দলকে আহ্বান না করে। নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই যে তারা ফ্যাসিবাদের দোসর তাদেরকে সংলাপে আহ্বান করে নাই। ঠিক একইভাবে আগামী নির্বাচনেও যাতে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোনো নেতা, জাতীয় পার্টি, 14 দলের দোসররা নির্বাচনে অংশ না নিতে পারে, এই জন্য জনগণকে সোচ্চার এবং সচেতন থাকতে হবে। আমাদের দলের পক্ষ থেকে আমরা আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিলাম এবং নির্বাচন কমিশন
তারা জাতীয় পার্টি এবং 14 দলকে সংলাপে ডাকে নাই। ঠিক আমরা যদি এইভাবে সম্মিলিতভাবে এই ফ্যাসিবাদের দশকদেরকে বয়কট করতে পারি, বর্জন করতে পারি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আগামীতে আর কেউ ফ্যাসিবাদের দশর হওয়ার চেষ্টা করবে না, আগামীতে কেউ ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করবে না। আমি যখন আমার নিজ জেলা ঝিনাইদহ 2 আসনে গণসংযোগের জন্য যাই, সেখানে শুনি যে আমার কাছে অনেকে প্রশ্ন করে যে আওয়ামী লীগের যারা এমপি ছিল, ডামি এমপি ছিল, 24-এ যারা অংশ নিয়েছে এরা তো স্বতন্ত্রভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। বন্ধুগণ এবং সাংবাদিক ভাইয়েরা, আপনাদের কাছে আমার প্রশ্ন যে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে আইনগতভাবে আন্দোলনের মুখে, সে আওয়ামী লীগের কোনো নেতা এবং নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা তিনি কি আগামী নির্বাচনে অংশ নিতে পারেন? আপনারা বলেন পারেন? এই নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতা আগামী নির্বাচনে স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করার সুযোগ নাই। যদি এরা নির্বাচনে সুযোগ পায় সেক্ষেত্রে কি করবে? এই যে আওয়ামী লীগের যতগুলো গুন্ডা মাস্তান পালিয়ে আছে, নির্বাচনের সময় দেখবেন যে এরা সবাই ওই আওয়ামী লীগের নেতা যিনি স্বতন্ত্রভাবে দাঁড়াবে ওর পিছনে সবাই আসা শুরু করে দিবে। যত ধরনের গোলযোগ করা দরকার, নির্বাচন বানচাল করার জন্য যা যা করা দরকার সবই করবে। আমরা আগে শুনেছি এবং কিছু প্রমাণও রয়েছে যে রিফাইন্ড আওয়ামী লীগ রূপে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার একটি চক্রান্ত শুরু হয়েছিল, সেটি বানচাল হয়ে যায়, ছাত্র জনতা গ্রহণ করে নাই। এরপরে যেটি হয়েছিল যে জাতীয় পার্টির কাঁধে ভর করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা, সেটি হয় নাই, জনগণ গ্রহণ করে নাই। এখন যেটি শুরু হয়েছে যে ভারতের নির্দেশনায় এখন আওয়ামী লীগের যারা নেতারা ছিল, যারা পদে ছিল, তারা এখন স্বতন্ত্র নির্বাচন করার পরিকল্পনা গ্রহণ করেছে। এদের উদ্দেশ্য নির্বাচনে অংশগ্রহণ করা নয়, বরং নির্বাচনকে বানচাল করা, অরাজকতা সৃষ্টি করা এবং কিভাবে আরেকটি একের মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যায় সেই চেষ্টার মধ্যে তারা রয়েছে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।